ওকে। তো আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। তো আমরা আজকে শুরুতে প্রোডাকশন সম্পর্কে বিস্তারিত জানবো, আর তারপর কস্ট সম্পর্কে ডিটেলসে জানবো। দেখো, ফার্স্ট হচ্ছে আমাকে উৎপাদন বিষয়টাকে জানতে গেলে যে আমরা এর আগে কনজিউমার বিহেভিয়ার করেছিলাম, এবার প্রডিউসার বিহেভিয়ার যদি আমাকে জানতে হয় তাহলে মূল দুটো বিষয়ের ওপর আমাকে ফোকাস দিতে হয়, একটা হচ্ছে প্রোডাকশন আর একটা হচ্ছে কস্ট। যার জন্য আমাদের এই চ্যাপ্টারটা, কারণ এর আগে আমরা কনজিউমার সারপ্লাসকে কমপ্লিট করেছি, এবার আমরা প্রডিউসার সারপ্লাসকে সরি কনজিউমার বিহেভিয়ারকে করেছি, এবার আমরা প্রডিউসার বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করব। সো দুটো এই এই প্রডিউসার বিহেভিয়ারকে যদি আমি জানতে চাই তাহলে আমাকে এখানে দুটো সেপারেট চ্যাপ্টার তৈরি হয়ে যায়, যার প্রথমটা হচ্ছে প্রোডাকশন এবং পরেরটা হচ্ছে কস্ট। খুব ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট, আর অনেক কিছু নতুন জানতেও পারবে। প্রথমত একটু ইন্ট্রোডাক্টরি প্যাটে আমি বলে রাখি যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন প্রোডাকশনের সংজ্ঞাটাকে তুলে ধরেছেন, বাট তার মধ্যে যারা প্রমিনেন্ট, যেমন আমাদের ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, তিনি এখানে যেটা বলেছেন যে বস্তুগত দ্রব্য সৃষ্টিকে বলা হয় প্রোডাকশন। তো বস্তুগত দ্রব্য সৃষ্টি বলতে কি বোঝানো হয়েছে দেখো, বস্তুগত দ্রব্য সৃষ্টিকেই বলা হয়েছে প্রোডাকশন, অর্থাৎ কোনো বস্তু থেকে বিভিন্ন বস্তুকে বা কোনো একটি বস্তুকে যখন একটা নতুন শেপ দেওয়া হয় তখন সেটাকেই বলা হচ্ছে উৎপাদন। তো বস্তুগত বলতে কি, সেটাকে দুটি ভাবেই আমরা বলতে পারি, যে একটা স্পর্শগত, ঠিক আছে, আর একটা স্পর্শগত নয়। তো আমি স্পর্শগতটা আগে বলে নিচ্ছি। যেমন ধরো শ্রমিক, শ্রমিক যখন চেয়ার তৈরি করছে বা টেবিল তৈরি করছে বা অন্যান্য জিনিস তৈরি করছেন, বা কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো সেটাই হচ্ছে উৎপাদন অ্যাকচুয়ালি। তো অ্যাডাম স্মিথের তত্ত্ব, অবস্তুগত দ্রব্য যেগুলো আছে, যেমন ধরো যেগুলোকে তুমি ফিজিক্যালি টাচ করতে পারবে না, যেটাকে তোমাকে ফিল করতে হবে, ফিল করতে হবে এমন কি, যদি বলি আমি যে যেমন শিক্ষক শিক্ষাদান করে থাকেন, নলেজ ডেলিভার করে থাকেন, তো সেক্ষেত্রে শিক্ষক যে কাজটা করছেন সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ নন ফিজিক্যাল কেস। কারণ কি, তিনি এমনই একটা জিনিস আমাকে প্রোভাইড করছেন যেটা আমি টাচ করতে পারবো না, ফিল করতে পারবো। একইভাবে যিনি উকিল রয়েছেন, যখন কোনো কেস লড়ে দিচ্ছেন, তো উকিল যে কাজটা করছে, ডক্টর যে কাজটা করছে, এরকম যারা কাজের সঙ্গে যুক্ত তারা সার্ভিস প্রোভাইড করে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা সবাই সার্ভিস প্রোভাইড করছে। তো এগুলো হয়ে যায় অবস্তুগত। তার মানে একটা হচ্ছে বস্তুগত দিক আর একটা অবস্তুগত দিক। তো অ্যাডাম স্মিথ এই দুভাবে প্রোডাকশনকে বোঝানোর চেষ্টা করেছেন, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেট যে ওয়ান ইজ দি গুড, অ্যানাদার ইজ দ্য সার্ভিস। বুঝতে পেরেছো ওইটুকু? নেক্সট হচ্ছে দেখো, অধ্যাপক মার্শাল, প্রফেসর মার্শাল কি বলেছেন। প্রফেসর মার্শাল বিষয়টাকে উপযোগিতার দিক থেকে বোঝানোর চেষ্টা করেছেন। একজন বস্তুগত দিক থেকে বোঝানোর চেষ্টা করেছেন, বস্তুগত অবস্তুগত, আর একজন বিষয়টাকে উপযোগিতা বা ইউটিলিটির কনসেপ্টে বোঝানোর চেষ্টা করেছে। তো উপযোগিতা বা উপযোগ সৃষ্টি করাকেই প্রফেসর মার্শাল বলছেন উৎপাদন। তাহলে উপযোগ বলতে কি, উপযোগিতা একটা কি, স্যাটিসফ্যাকশন। কোনো একটা প্রোডাক্ট যখন আমি ইউটিলাইজ করছি বা সার্ভিস যখন আমি ইউটিলাইজ করছি, সেখান থেকে যে পরিমাণ ইউটিলিটি বা উপযোগিতা বা বেনিফিট আমি পাচ্ছি, সেটাকে বলবো আমি এক কথায় উপযোগিতা। এখন প্রফেসর মার্শালের মতে বস্তুগত দ্রব্য সৃষ্টি বা অবস্তুগত দ্রব্য সৃষ্টি এই উভয়ই উৎপাদন হতে পারে। তো এই সংজ্ঞা অনুযায়ী যা টেবিল চেয়ার বা অন্যান্য জিনিসপত্র যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে তো আমরা উৎপাদন বলতেই পারি। বা প্রত্যক্ষভাবে যদি আমরা দেখি, শিক্ষকের শিক্ষকতা বা ডাক্তারের সেবা বা অভিনয়ের অভিনয়, এগুলো সব অবস্তুগত সৃষ্টি, যেগুলোকেও আবার উৎপাদনই বলা হয়। তো আমরা বুঝলাম যে, তো দুরকম দিক থেকেই আহ, যে অধ্যাপক মার্শাল এবং প্রফেসর মার্শাল যে সংজ্ঞাটা দিয়েছেন, তার দুদিকই প্রায় সেম, এক বস্তুগত এবং অবস্তুগত। এখন আধুনিক অর্থনীতিবিদরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে এই বিষয়টাকে সংজ্ঞায়িত করেছেন। তাদের মত অনুযায়ী যে কাজের দ্বারা বিক্রয়ের জন্য দ্রব্য এবং সেবা সৃষ্টি হয়, তাকেই বলা হয় উৎপাদন। তাহলে তিনজনের মধ্যে কমন জিনিস কি রয়েছে? তিনজনের মধ্যে কমন জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রব্য এবং সেবা, তার মানে গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে গুডস এবং সার্ভিস তৈরি হওয়াকেই বলা হয় উৎপাদন, ব্যাস। আর আমার এর বেশি জানার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।
তাহলে মোদ্দা কথা হচ্ছে যখনই কোনো গুডস বা সার্ভিস প্রডিউস হচ্ছে তাকেই আমরা বলছি এক কথায় উৎপাদন। এবার উৎপাদন যখন বুঝলাম, তো এর একটা আহ, এর এর বেশ কিছু উপাদান আছে যেগুলো দিয়ে এই উৎপাদনটা সম্পূর্ণ হচ্ছে। তো তা কাকে বলবো আমরা এর উৎপাদনের উপাদান? কোনো দ্রব্য বা সেবা কার্য উৎপাদনের জন্য যা যা কিছু সহায়তা করছে তাদেরকেই বলা হয় উৎপাদনের উপাদান সমূহ। যেমন ধরো, সহায়তা করছে উৎপাদনের ক্ষেত্রে শ্রমিক, তাহলে তিনি উৎপাদনের উপাদান। সহায়তা করছে দেখা গেল কোনো একজন সেলসম্যান, তিনি উৎপাদনের উপাদান। সহায়তা করছে দেখা গেল প্রচুর অর্থ, কারণ কি অর্থ লাগে বিজনেস করার জন্য, তো সেটাও কিন্তু উৎপাদনের উপাদান হিসেবে গণ্যিত হচ্ছে। তাহলে এখন উৎপাদনের উপাদান কি কি হতে পারে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, এই চারটে হচ্ছে আমাদের উৎপাদনের উপাদান। খুব ভালো করে শুনবে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, এই চারটি ভাগে আমরা উৎপাদনের উপাদান সমূহকে ডিফারেন্সিয়েট করি। এখন এই উৎপাদনের উপাদানকে আমরা ইংরেজিতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা ইনপুটস বলে থাকি। ঠিক আছে, ইনপুটস অথবা ফ্যাক্টর অফ প্রোডাকশন। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল যখন হচ্ছে, তো ল্যান্ড কি, ক্যাপিটাল কি, এগুলো আমি শর্টে বুঝি। ল্যান্ড তো জমি, জানি আমি ভালো মতন। ক্যাপিটাল বলতে আমি জানি মূলধন। আর লেবার বলতে তো আমি জানি যে এখানে শ্রমিকদের বোঝানো হচ্ছে। লাস্ট যেটা আছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে একটা সংগঠন যেটার দ্বারা, বা উদ্যোক্তা যার দ্বারা এই পুরো প্রোডাকশনটা পরিচালিত হচ্ছে। তার মানে তার তার দ্বারাই এই পুরো প্রোডাকশনটা পরিচালিত হচ্ছে, তো তার জন্য তাকে উদ্যোক্তা বলা হচ্ছে। ব্যাস, তার মানে আমরা এখনো পর্যন্ত জানলাম প্রফেসর মার্শাল প্রোডাকশন সম্পর্কে কি বলেছেন, আহ, তোমার আর একজন হচ্ছেন অ্যাডাম স্মিথ কি বলেছেন, আধুনিক অর্থনীতিবিদরা কি বলেছেন। এরপর আমরা যেটা জানলাম সেটা হচ্ছে উৎপাদনের উপাদান কি, আর উৎপাদনের উপাদানের কটি ভাগ এবং কি কি। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি, বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে, বাট আমাদের এইসব দরকার নেই, কারণ কি আমাদের এগুলো দেবে না। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা এগুলোর আমাদের কোনোটাই সেই রকম ভাবে প্রয়োজন পড়বে না। আচ্ছা, আমরা চলে আসব একদম উৎপাদন অপেক্ষক থেকে। উৎপাদন অপেক্ষক, তার আগে আমাকে ফার্মটাও জানতে হবে, উদ্যোক্তা থেকে আর একটা পার্ট আসে। ওকে, নেক্সট হচ্ছে উপাদান সমন্বয়। কোনো উপাদানের পক্ষেই এককভাবে দ্রব্য উৎপাদন সম্ভব নয়, তাহলে প্রকৃতপক্ষে আমাদের কয়েকজনের সাহায্য নিতে হচ্ছে, আর তাদের সাহায্যের যোগফলই হয়ে দাঁড়াচ্ছে আমার সেই প্রোডাক্টটা। তাহলে কোনো ব্যবসায়িক উদ্যোগ যখন উৎপাদনের উদ্দেশ্যে উপাদানগুলিকে সমন্বয় সাধন করে, মানে একটা জায়গায় নিয়ে আসে, তখন তাকে আমরা বলি উৎপাদন একক বা ফার্ম। তাই এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দি ফার্ম অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ফার্ম। ফার্ম কি, ঠিক আছে, এবং ফার্মের একটি উদাহরণ দাও। তাহলে ফার্মের একটি উদাহরণ কি হতে পারে? বেশ প্রচুর উদাহরণ রয়েছে, যারা এরকম এন্টারপ্রেনিয়রশিপ তাদেরই একটা উদাহরণ দিয়ে দিতে পারি এরকম একটা কোম্পানির নাম। নেক্সট হচ্ছে আউটপুট অ্যান্ড ইনপুট। ঠিক আছে, প্রোডাকশনে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা আছে। একটা হচ্ছে প্রোডাকশনে দুটো কথা আছে, একটা আউটপুট আর একটা হচ্ছে ইনপুট। তাহলে আউটপুট কি আর ইনপুট কি? ইনপুট হচ্ছে উৎপাদনের যে যে সমন্বয়গুলোকে আমরা কাজে লাগি, সরি, যে যে উপাদানগুলোকে আমরা কাজে লাগিয়েছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই কটা জিনিসকে আমরা কাজে লাগিয়েছিলাম। তো এই কাজে লাগানোর ফলে যে জিনিসটা তৈরি হলো, ধরলাম আমি কিউ জিনিসটা তৈরি হলো, এটাকে বলবো আমরা আউটপুট, আর এটাকে বলবো আমরা ইনপুটস। বোঝা গেল কি আউটপুট আর ইনপুটস কি? এবার আমাকে জানতে হবে যে উৎপাদন অপেক্ষক কাকে বলে। খুব সংজ্ঞায়িতভাবে যদি বলতে চাই, কোনো দ্রব্য উৎপাদনের জন্য যে সমস্ত উপাদান ব্যবহার করা হয়, আর সেই উপাদানের পরিমাণের সাথে উৎপাদিত দ্রব্যের পরিমাণের যে বস্তুগত সম্পর্ক বা কারিগরি সম্পর্ক, অর্থাৎ physical and technological relationship between the factor of production and the quantity of the product is called production function. That is যে উৎপাদন অপেক্ষক। এখন উৎপাদন অপেক্ষক কি আমরা এর পরেও আরেকটু ভালোভাবে জানবো। তো উদাহরণ সাপেক্ষে যদি আমরা কিউ একটা দ্রব্যকে ধরে নিই আমি, আর x1 আর x2 দুটোকে উৎপাদনের উপাদান ধরি, তাহলে এই উৎপাদনের উপাদানকে এবং উৎপাদিত দ্রব্যকে আমরা একটা ফাংশনাল রিলেশনশিপে লিখি।
এইরকম ভাবে। তো ফাংশনাল রিলেশনশিপটিকে কি না, কিউ হচ্ছে সেই দ্রব্য যেটা তৈরি করা হলো, আর এফ ফাংশন যার জন্য আমাকে বেশ কিছু জিনিসের উপর নির্ভরশীল থাকতে হলো। তো এই নির্ভরশীল সম্পর্কের জন্য এফটাকে বোঝানো হয় দ্যাট ইজ x1 and x2। ওকে, x1 and x2। সো এই ফাংশনাল অ্যান্ড ডিপেন্ডেন্ট রিলেশনশিপটাকেই বলা হচ্ছে উৎপাদনের অপেক্ষক। খুব ভালো করে বুঝবে আর পরস্পর জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে উৎপাদনের অপেক্ষক আমরা পড়লাম। এখন উৎপাদনের অপেক্ষক যদি হয়ে যায়, আমরা যদি সেটাকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করি, ওকে আর একটু পড়িয়ে নিয়ে তারপরে না ডেসক্রাইব করছি। উৎপাদনের অপেক্ষক দুটো ধরন আছে, মানে ফিক্সড কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন অ্যান্ড ভেরিয়েবল কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন। আরো একবার বলছি, ফিক্সড কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন আর একটা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন। তাহলে যেটাকে বাংলায় বলা হয় নির্দিষ্ট অনুপাতের উৎপাদন অপেক্ষক এবং পরিবর্তনীয় অনুপাতের উৎপাদন একক। তাহলে নির্দিষ্ট অনুপাতের উৎপাদন একক কাকে বলবো? এই ধরনের উৎপাদন অপেক্ষকে উপাদানগুলির একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা হবে। অর্থাৎ যেমন একটা উপাদানের পরিবর্তে অপর উপাদানের বেশি আমরা ব্যবহার করতে পারি না। যেমন ধরো মোটর গাড়ি এবং মোটর গাড়ির ড্রাইভার, আমি ড্রাইভারের বদলে যদি আর একটা মোটর গাড়ি দিয়ে দিই তাহলে কি চলবে, নাকি একটা একটা মোটর গাড়ির পরিবর্তে আর একটা ড্রাইভার দিয়ে দিলে চলবে না? 1:1 রেশিও আমাকে ওটাকে ব্যবহার করতে হবে। তো এগুলোকে বলবো ফিক্সড কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন। যেমন ধরো আমরা পেনের কালি এবং মুটকির কথা যদি বলি, একটা সরি পেনের খাপ আর একটা দিকে, ধরো পেনের যে অংশটা আর পেনের যে ঢাকনাটা, এই দুয়ের কথাই যদি বলি, তো সেক্ষেত্রে এটা 1:1 হিসাবে ইউজ হয়। এমন নয় যে একটা পেনের অংশ আর দুটো ঢাকনা ইউজ করা হয়, কারণ কি আমাদের সেটা অপ্রয়োজনীয়। একটা পেনের জন্য একটা ঢাকনাই আমাদের দরকার, সো 1:1 আকারে লাগছে। তার মানে এখানে একটা একটা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্টের জিনিস উভয়ের ক্ষেত্রেই দরকার পড়ছে অনুপাতে। নেক্সট হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের উৎপাদন অপেক্ষক। সেক্ষেত্রে কি বলা হয়েছে না, উৎপাদন অপেক্ষকের উপাদানগুলি বিভিন্ন অনুপাতে ব্যবহার করা হয় এবং একটি উৎপাদনের পরিবর্তে, মানে একটি উপাদানের পরিবর্তে আমরা অন্য উপাদানকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন কৃষিকাজে শ্রমিকের পরিবর্তে যন্ত্রের ব্যবহার, বা যন্ত্রের পরিবর্তে কৃষকের ব্যবহার। তো এটা হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের উৎপাদন অপেক্ষক। তো ভালো করে বোঝো ফিক্সড কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশনটা কি বলছে। যখন কোনো আমি প্রোডাকশন করছি অ্যাজ এ সেলার বা প্রডিউসার, এবার এই যখন প্রোডাকশনটা চলছে তখন যদি আমার কোনো একটি দ্রব্য একটা নির্দিষ্ট অনুপাতেই আমাকে ব্যবহার করতে হচ্ছে, মানে উপাদানগুলোকে, যে যে উপাদান দিয়ে জিনিসগুলো তৈরি হচ্ছে, যেমন ধরো মোটরসাইকেল তৈরি করছি, তো সেখানে আমাকে একটা মোটরসাইকেলের জন্য দুটো চাকা দিতে হচ্ছে। তার মানে একটা মোটরসাইকেলের জন্য দুটো চাকা যদি বলি 1:2 রেশিও হচ্ছে। এবার কখনো কি এরকম হবে যে একটা চাকা দুটো মোটরসাইকেল? ইট ইজ নট পসিবল। তো এগুলোকে বলা হচ্ছে যে ফিক্সড কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন। একটা লামসাম অ্যামাউন্টের, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জিনিস লেগে যায়, এর বেশি বা কম কোনোটাই কাজে লাগবে না, তাহলে প্রোডাকশন ঠিকঠাক হবে না। আর পরিবর্তনীয় অনুপাতে বলা হয়েছে যে 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 কোনো অনুপাতে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই গেল আমার প্রারম্ভিক, মানে কি আমার প্রোডাকশন শুরু করার আগে। আমি আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি তোমাকে যে আমরা কি কি পড়লাম। প্রথম যেটা পড়লাম সেটা হচ্ছে উৎপাদনের সংজ্ঞা বিভিন্ন দিক থেকে। তার কারণ আমরা প্রোডিউসার সারপ্লাস, প্রোডিউসার বিহেভিয়ার যখনই অ্যানালাইজ করব তখন দুটো ডাইমেনশনকে আমাকে অ্যানালাইজ করতে হবে, একটা উৎপাদন আর একটা ব্যয়। তো ব্যয় চ্যাপ্টারটাকে আমরা পরে পড়বো, আগে উৎপাদনটা পড়ছি। উৎপাদন পড়তে গেলে উৎপাদনের বেশ কিছু সংজ্ঞা দিয়েছেন অ্যাডাম স্মিথ, দিয়েছেন প্রফেসর মার্শাল, দিয়েছেন এবং মডার্ন ইকোনমিক্সটা দিয়েছেন, সেটা পড়বো। তারপর উৎপাদনের উপাদান সমূহ, উৎপাদনের উপাদান 4টে রকম ভাগ আছে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। প্রত্যেকটা সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন রেখে দেবো, যেমন ধরো মূলধন কি, এরকম ধরনের প্রশ্ন। তারপর আমি চলে যাব উৎপাদনের অপেক্ষক, এবং সেখানে গিয়ে আমি দেখবো যে ফার্ম কাকে বলে দেওয়া আছে তার উপরে। সেটা পড়া হয়ে গেলে আমি চলে আসবো উৎপাদন অপেক্ষক, এবং উৎপাদন অপেক্ষকের দুটো ভাগ, সেটা হচ্ছে ফিক্সড কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন আর একটা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট প্রোডাকশন ফাংশন। এবার আমি পরের পার্টে আসবো, যেটা হচ্ছে মূল পার্ট, যে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সংজ্ঞা এবং তাদের মধ্যে সম্পর্ক।
এখন মোট উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে, এবং মার্জ তোমার গড় উৎপাদন কাকে বলে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে মোট উৎপাদন আমরা একটু বুঝি, যেটাকে টোটাল প্রোডাক্ট বলে আমরা ইংরেজিতে জানি। তো মোট উৎপাদন কাকে বলবো? নির্দিষ্ট পরিমাণ উপাদান ব্যবহার করে যে উৎপাদন প্রতিষ্ঠান অর্থাৎ ফার্ম যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে তাকে বলা হয় মোট উৎপাদন। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ উপাদানকে যদি আমি ব্যবহার করি আর সেখান থেকে আমি যত পরিমাণ দ্রব্য তৈরি করতে সক্ষম হব, সেই মোট পরিমাণ দ্রব্যকে আমরা বলবো উৎপাদন, মোট উৎপাদন। এবার ধরে নিলাম যে আমি উৎপাদন করার জন্য x1 এবং x2 এই দুটো উৎপাদনের উপাদানকে বা ফ্যাক্টর প্রোডাকশনকে ব্যবহার করছি। যদি তাই হয় তাহলে এই দুটো ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য আমার কাছে তৈরি হবে এটাকেই বলবো আমি মোট উৎপাদন। সো ঠিক প্রোডাকশন ফাংশনে যেটা আমরা দেখিয়েছিলাম এর আগে, যে Q ইকুয়াল টু এফ ফাংশন x1 and x2। ওকে, যেখানে x1 এবং x2 উপাদান ব্যবহার করে আমরা সেখান থেকে কি তৈরি করলাম, কিউ নামক একটি প্রোডাক্ট তৈরি করলাম। ওকে, সো এটাই হচ্ছে মোট উৎপাদন। মোট উৎপাদন রেখা দেখতে কেমন হয়? দেখতে মোট উৎপাদন রেখা ছবিতে বলা আছে, এই যে টোটাল প্রোডাকশন। দেখো প্রথমে খুব ধীর গতিতে বাড়ে, ধীর গতিতে বাড়তে 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 আস্তে আস্তে আরো বেড়ে যাওয়ার পরিমাণ বাড়ে, এবং তারপরে একটা সময় ম্যাক্সিমাম হয়, তারপরে আবারও মিনিমাম হয়, মানে কমতে শুরু করে। এই হচ্ছে মোট উৎপাদন রেখা। এরপর আমরা গড় উৎপাদন দেখব। গড় উৎপাদন কাকে বলে? দেখো, গড় উৎপাদন হচ্ছে মোট উৎপাদনকে কোনো উপাদানের পরিমাণ দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যে ভাগফলটা আসে সেটা হচ্ছে গড় উৎপাদন। আমি কি বললাম? মোট উৎপাদনকে যদি আমি উপাদান দিয়ে, কোনো একটি উপাদান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কাছে চলে আসবে গড় উৎপাদন। অর্থাৎ কোনো উপাদানের গড় উৎপাদন বার করতে গেলে প্রতি একক পিছু উপাদানকে বার করলে আমার কাছে চলে আসবে গড় উৎপাদন। এখন গড় উৎপাদন আমরা কোথায়, এটা ছবিতে তো অবশ্যই যাব, তার আগে আমাকে প্রান্তিক উৎপাদনটা একটু বুঝে নিতে হবে। প্রান্তিক উৎপাদন কি? বলা হয়েছে উৎপাদনের প্রতিষ্ঠানে কৃতকৌশল বা কলাকৌশলগত বিষয়গুলিকে স্থির রেখে, অর্থাৎ টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট বা টেকনিক্যাল পার্টটাকে যদি আমি ফিক্সড রেখে দিই, তাহলে অন্যান্য সমস্ত উপাদানের নিয়োগ স্থির রেখে কোনো একটি উপাদানকে যদি আমি নিয়োগ করতে থাকি বা এককভাবে বাড়াতে বা কমাতে থাকি, মোট উৎপাদনে যে চেঞ্জটা আসবে, তার মানে x1 যে উপাদানটা আছে সেটা আমি যদি বাড়িয়ে দিই কন্টিনিউয়াস বা কমিয়ে দিই, তাহলে মোট উৎপাদনে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এখন প্রান্তিক উৎপাদন কখনো শূন্যও হতে পারে। এবার কেন কখন শূন্য হয়? যদি সমস্ত বিষয়কে স্থির রেখে একটি উপাদানকে আমি এক একক বাড়িয়ে দিই, তাহলে মোট উৎপাদন বেড়ে যাবে। তাহলে উৎপাদনের ওই এককের প্রান্তিক উৎপাদন ধনাত্মক হবে। আবার যদি উৎপাদনের উপাদান নিয়োগ এক একক বাড়ালে মোট উৎপাদন স্থির থাকে, তার মানে প্রান্তিক উৎপাদন শূন্য। এবার একটা উদাহরণ নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে পরিবর্তনীয় উপাদানের পরিমাণ দেখো 1 2 3 4 পর্যন্ত 11 পর্যন্ত আছে। মোট উৎপাদন দেখো, এক যখন ছিল x1 একটা ব্যবহার করতাম তখন 100টা হতো, গড় উৎপাদনে তাই, প্রান্তিক উৎপাদনে তাই। নেক্সট এবার ভালো করে দেখুন, যখন দুটো x1 ইউজ করছি তখন 260 হচ্ছে, তার মানে বাড়ছে। 200 হওয়া উচিত ছিল বাট আরো বেশি বেড়েছে। কতটা চেঞ্জ হয়েছে তাহলে লক্ষ্য করে দেখো, চেঞ্জটা কতটা হয়েছে, 160। এই দেখো 160, বোঝা গেল? তাহলে গড় উৎপাদন যদি বার করতে যাই, দেখো কত দিক কি করে বার করব, এটা ভাগ এটা। তাহলে লক্ষ্য করো, যদি আমি এটাকে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি, আর এটাকে 3 নাম্বার বলি, এটাকে 4 নাম্বার বলি, তাহলে 2 নাম্বার আমার কি করে আসছে দেখো, 2 নাম্বার 100 থেকে 160 হয়েছে প্রোডাকশন। ওকে, কতটা চেঞ্জ হয়েছে দেখো, 130 চেঞ্জ হয়েছে, এই যে এখানে আমরা লিখে 160 চেঞ্জ হয়েছে আমরা লিখে দিয়েছি। দুটো প্রোডাক্ট আছে দেখো, তাহলে মানে 2/1, এটা আসছে কোথা থেকে, 2/1, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে এটা। তাহলে 2/1 ধরো 700, 700 ডিভাইডেড 1, 5 দিয়ে ডিভাইডেড করলে কত হবে, 140।
তাহলে এইভাবে আমি গড় উৎপাদনকে আনতে পারি। গড় উৎপাদন কি? মোট উৎপাদন বাই উৎপাদনের উপাদান। তার মানে 900/9 কত হচ্ছে? 100। এই যে 100 গড় উৎপাদন বেরিয়ে গেল। প্রান্তিক উৎপাদনে বলা হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে। তার মানে এইখান থেকে এইখানে যদি যাই আমি, চেঞ্জ কতটা হচ্ছে? চেঞ্জ হচ্ছে আমার আবারও 160। আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে চেঞ্জ কতটা হচ্ছে? 140। পরে সেম থাকছে, ঠিক আছে, এই যে 140। তারপরে কত চেঞ্জ হচ্ছে? 80। তো এবার আমি যেটা লক্ষ্য করার বিষয়, যে এখানে প্রথমে বেড়েছিল, তারপরেও সেম রয়েছে, তারপরে সেম কমেছে, কমার পর সেম রয়েছে, কমাটাই সেম রয়েছে, তারপরে আরো হচ্ছে। তার মানেটা কি বোঝাচ্ছে এখানে? যে যত আমি এদিকে প্রোডাকশনের x1টাকে আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, তত আমার কাছে প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? প্রথমে বাড়ছে বাড়ছে বাড়ছে, সেম রয়েছে, তারপরে কমতে শুরু করেছে, ঠিক আছে, পুরো কমতে শুরু করেছে। আর এখানে যদি দেখি আমি, তাহলে কি দেখবো? যে গড় উৎপাদন প্রথমে বাড়ছিল, একটা টাইমে হাইয়েস্ট হলো, তারপরে আবারও নিচে নামতে শুরু করলো। আর মোট উৎপাদনে যে কি, যদি বাড়ছে 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 করতে করতে একটা টাইমে 700-র পর 780-র পর বাড়ছে, বাট সেই গতিতে বাড়ছে না, খুব ধীর গতিতে বাড়ছে। মানে প্রথমে বেড়েছিল 100, হ্যাঁ 160, তারপরটা বাড়লো তোমার আবারও 160, তারপরটা 140। তার মানে কমছে তো, ধীরে 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 কমছে খালি। যত লেবার, যদি আমি এটাকে লেবারই বলি, যত লেবার বাড়িয়ে দিচ্ছি তত আমার কি হচ্ছে? প্রোডাকশন কমছে। তো এটাকে যদি আমি একটা ডায়াগ্রামে প্রকাশ করার চেষ্টা করি এরম ভাবে, তাহলে কেমন হবে? তো ছবিটা আঁকার সময় একটা জিনিস, কয়েকটা জিনিস বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। যে একটা ভার্টিক্যাল দিকে, এই দিকটাতে আমাকে উৎপাদনের পরিমাণ আঁকতে হচ্ছে, আর তারপরে এদিকে উপাদান মাপতে হচ্ছে, আর এদিকে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মাথায় রাখো ছবিটা, যখন তুমি এপিএমপি তৈরি করছো না, এপিটা আঁকার সময় মাথায় রাখবে কখনো এপি এই এক্সিসের সঙ্গে টাচ করবে না, বা নিচে তো যাবেই না। আর এমপি কিন্তু নিচে নেমে যাবে। এটাও মাথায় রাখবে, এমপি যেখানে জিরো হবে, মানে এই জায়গাটা, এমপি যেখানে জিরো হচ্ছে, সেখানে টোটাল প্রোডাকশন কি হচ্ছে? হাই, মানে ম্যাক্স। দেখি আমরা টোটাল প্রোডাকশন, এই দেখো টোটাল প্রোডাকশন হাই, সি বিন্দুতে দেখো টোটাল প্রোডাকশন কি হচ্ছে? হাই। কখন? যখন এমপি জিরো। এবার যদি এমপি আর এপি ইকুয়াল ধরি, এই পয়েন্টটাকে, এমপি আর এপি ইকুয়াল, আচ্ছা এমপি এপি ইকুয়াল হলে কি হচ্ছে? দেখো লক্ষ্য করো, এদিকে বাড়ছে, ঠিক আছে, তার মানে প্রোডাকশন বাড়ছে। যখন, এই পয়েন্টটার কথা বলছি, এপি এমপি গ্রেটার দ্যান এপি, সরি এমপি লেস দ্যান এপি, দেখো এপির তুলনায়, হ্যাঁ এই জায়গাটা ঠিক, উল্টো লিখলাম, তাই ভাবছি আমি কোথায় ভুল হচ্ছে। দেখো এখানে কোনটা বেশি? এখানে এমপি বেশি এপির তুলনায়। তাহলে এই যে সিচুয়েশন যেখানে এপির থেকে এমপি বেশি, কেন? এই যে এইটা হচ্ছে এমপি আর এটা হচ্ছে এপি, তার মানে এখানে এপির তুলনায় এমপি অনেক হাই। যদি এপির থেকে এমপি হাই হয়, তাহলে টোটাল প্রোডাকশন কি হচ্ছে? বাড়ছে। নেক্সট হচ্ছে, যখন টোটাল প্রোডাকশন নেগেটিভ, মানে কমতে শুরু করছে, নেগেটিভ নয় কমতে শুরু করেছে, তখন মার্জিনাল প্রোডাকশন নেগেটিভ আর টোটাল প্রোডাকশন পজিটিভ। তার মানে আমরা সম্পর্ক কি কি পাচ্ছি? দেখো এ বিন্দু যেটা আছে, এই যে জায়গাগুলোকে ভালো করে বুঝবা, এ বিন্দুকে বলা হয় বাঁক বদলের বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। কেন এই বিন্দুকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হচ্ছে? লক্ষ্য করো এ বিন্দু কোথায় আছে? এইটা। তাহলে এইখানটায় খুব ধীর গতিতে বাড়ছিল এতক্ষণ ধরে, কিন্তু এবার কিন্তু আরো বেশি গতিতে বাড়ছে, যার জন্য এটাকে বাঁক বদলের বিন্দু বলা হয়, ঠিক আছে। ওকে, তো বাঁক বদলের বিন্দু বলা হয়। নেক্সট, আমি সম্পর্কটাকে কিভাবে দেখাতে পারি? যখন, লক্ষ্য করো তিনটের মধ্যে সম্পর্ক, যখন এমপি গ্রেটার দ্যান এপি, তখন টোটাল প্রোডাকশন কি হচ্ছে? বাড়ছে।
যখন এমপি ইকুয়াল টু এপি, টোটাল প্রোডাকশন কি হচ্ছে? ম্যাক্স। যখন এমপি লেস দ্যান এপি, এমপি লেস দ্যান এপি বলতে কোন জায়গাটা? এই জায়গাটা, ঠিক আছে? এখানে এমপির থেকে এপি বেশি। সো এমপির থেকে এপি বেশি যখন হবে, তার মানে আমার টোটাল প্রোডাকশন কি হবে? কমতে শুরু করবে। দেখো, এমপি ইকুয়াল টু জিরো ধরেছে, সরি, এমপি ইকুয়াল টু জিরো যখন আছে, আমি তো আগেরটাই বলিনি এখনো। এমপি ইকুয়াল টু যখন জিরো হচ্ছে, তখন এপির মান কি হচ্ছে? এপি তার থেকে বেশি, আর টোটাল প্রোডাকশন কি হচ্ছে? ম্যাক্সিমাম। যেটা আগেও লিখেছি, এমপি ইকুয়াল টু জিরো, তখন টোটাল প্রোডাকশন ম্যাক্সিমাম। এবার যখন এমপির থেকে এপি হাই, এমপির থেকে এপি হাই, তখন টোটাল প্রোডাকশন কি হচ্ছে? কমছে। বোঝা গেল? এই হচ্ছে রিলেশনশিপ, টোটাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন, আর একটা অ্যাভারেজ প্রোডাকশন। খুব ভালো করে ছবিটা খুব ভালো করে বোঝো, ডাউটস থাকলে জানাও। ওকে, এর পরেরটা এবার দেখো, তাহলে দেখে নিয়েছো এটা? দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভালো করে বোঝো। এখান থেকে আমার কাছে কি নোটেশন আসছে এই মুহূর্তে, মানে আমার কাছে কি আমরা নোট করতে পারি? যখন, আমি আরেকবার বলছি, যখন এক নাম্বার এমপি থেকে এপি বেশি, এমপির থেকে এপি বেশি, তার মানে এই জায়গাটা এমপি এইখানটায়, তার থেকে এপি বেশি, সেখানটা টোটাল প্রোডাকশন কি হচ্ছে? দেখো, কমছে। এই দেখো, টোটাল প্রোডাকশন কমছে, ডাউন হচ্ছে, ঠিক আছে? ডাউন হচ্ছে। নেক্সট, যখন এপির থেকে এমপি বেশি, সেটা কোন জায়গায়? এই জায়গাটা, এখানে টোটাল প্রোডাকশন কি হচ্ছে? বাড়ছে, ঠিক আছে? যখন এপি এমপি ইকুয়াল হচ্ছে, তখন কি হচ্ছে? টোটাল প্রোডাকশন বাড়ছে। যখন এমপি জিরো, তখন কি হচ্ছে? টোটাল প্রোডাকশন ম্যাক্সিমাম। বোঝা গেল? এই রিলেশনশিপটা কিন্তু আসে এক্সামে, যে টোটাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশনের মধ্যে সম্পর্ক। এখানে তোমাকে লিখে দেখিয়ে দিতে হবে, যখন টোটাল প্রোডাকশন জিরো, তখন ফার্ম ও এম পর্যন্ত প্রোডাকশন করছে, যখন টোটাল প্রোডাকশন মার্জিনাল প্রোডাকশন ইকুয়াল, তখন হচ্ছে সে ও এম ওয়ান পর্যন্ত প্রোডাকশন করছে। এইভাবে আমাকে পয়েন্টগুলোকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখো, বুঝতে পেরেছো নাকি? এবার নেক্সট আমি পরেরটাই যাই। বুঝতে না পারলে অবশ্য কোনো সমস্যা নেই, আমাকে আরেকবার জানাবে, আমি আবার দেখিয়ে দেবো। ওকে, এবার হচ্ছে রিলেশনশিপ যেটা দিয়েছিল সেটাই দেখো এখানে বলে দেওয়া আছে। দেখো, লক্ষ্য করো, যখন কোনো উৎপাদনের গড় উৎপাদন বাড়ে, তার মানে কি? এপি, এপি যখন বাড়তে থাকে, তখন সেই উৎপাদনে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে বেশি হয়। তাহলে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে বেশি হয়। দেখো তো এই বিষয়টা ঠিক বলছে কিনা।
আমরা একটু দেখে আসি। এপি যখন বাড়ছে, তাহলে এপি বাড়ছে কোথায়, কোন মোমেন্টে? এই দেখো, এপি বাড়ছে এই মোমেন্টে, এই জায়গাটায় দেখো, এপি এখানটাই বাড়তে শুরু করছে, এই যে। তাহলে এপি যখন বাড়ছে, তখন কে বেশি? এমপি তার থেকে বেশি আছে, এই যে উপরে অবস্থিত এমপি কার্ভ। তাহলে ঠিকই বলেছে আমাদের এখানে। নেক্সট কি বলেছে? নেক্সট বলা হচ্ছে আবার যখন কোনো উৎপাদনের গড় উৎপাদন কমে যায়, মানে ডাউন হতে থাকে, তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের অপেক্ষা অনেক কম হয়। চলো দেখি দেখি। এই দেখো, গড় উৎপাদন যখন কমছে, লক্ষ্য করো, তখন প্রান্তিক উৎপাদন তার থেকে কম আছে, ইভেন ইফ নেগেটিভ পর্যন্ত হয়ে গেছে। ওকে, নেক্সট কি বলছে? এবং লাস্ট, যখন কোনো উৎপাদনের গড় উৎপাদন স্থির থাকে, অর্থাৎ বাড়ছেও না কমছেও না, তখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান হয়, মানে ইকুয়াল হয়ে যায়। এপি এবং এমপি ইকুয়াল হয়ে যায়। কোথায় এটা? সেটা সেটা হচ্ছে এই জায়গাটায়, লক্ষ্য করো। এই যে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন স্থির, মানে গড় উৎপাদন যেখানে স্থির, ফিক্সড হয়ে গেছে, সেখানে দেখো গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন সেম হচ্ছে। এই হচ্ছে আমাদের গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের মধ্যে রিলেশন। যেটা যদি গড় উৎপাদন যদি এপিএমপি বলে, এপি আর এমপির মধ্যে বলে, তাহলে আমাকে এই ছবিটা আঁকতে হবে। যদি তার সঙ্গে টোটাল প্রোডাকশনকে অ্যাড করে দেয়, তাহলে আমাকে উপরের ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, নেক্সট এবার লক্ষ্য করো পরেরটায়। আচ্ছা, একটার বিষয়, যে গড় উৎপাদন কখনোই শূন্য বা ঋণাত্মক হয় না। ঠিক আছে, গড় উৎপাদন কখনো শূন্য বা ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে। এটা একটা স্টেটমেন্ট, এটাকে মুখস্থ রাখবা বা মনে রাখবা। কেন গড় উৎপাদন শূন্য হয় না? লক্ষ্য করো, ছবিতেও তুমি দেখো, ছবি যখন আঁকবা খেয়াল রাখবা, এটা কখনো পরবর্তীতে আঁকার সময় এরকম টাচ করিয়ে দেবে না, তাহলে কিন্তু ভুল। ওকে, ঠিক কোনটা তাহলে? এটা এটা এরকম ভাবে থেকে যাবে, টাচ করবে না কখনো এইটার সঙ্গে। তার মানে এই যে জিরোর যে দাগটা আছে, এই যে নিচে, এটার সঙ্গে কখনোই এই গড় উৎপাদনটা কখনোই অ্যাটাচমেন্ট হবে না, এটার সঙ্গে এই এক্সিস কখনোই অ্যাড হবে না, এটা সমানভাবে চলে যাবে। বাট হ্যাঁ, প্রান্তিক উৎপাদনে অ্যাড হতে পারে, মানে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উৎপাদনের ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম আমরা জানবো। আমরা আগে করেছিলাম যে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এবার আমাদের দেখতে হবে ল অফ ডিমিনিশিং রিটার্নস। রিটার্নটাকে যদি আমরা এই ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে খুব ইজিলি বিষয়টাকে বোঝো, কারণ এটা খুব ঝামেলার নয়। কারণ উৎপাদনের ক্ষেত্রে অন্যান্য সকল বিষয় যদি আমি স্থির করে দিই, এবং সেই বিষয়গুলি হচ্ছে উৎপাদনের উপাদান, কি কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলো যদি আমি স্থির রেখে দিই, এছাড়া অন্যান্য ফ্যাক্টর হয়, সেগুলো যদি স্থির রাখি, তাহলে যদি কোনো একটি উপাদান ক্রমাগতভাবে বাড়ানো যায়, মানে একটা ফ্যাক্টরকে, মানে আমরা ধরলাম যে কিউ ইজ এ ফাংশন অফ x1, x2 and x3, তিনটে আমি ধরলাম ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে। তার মধ্যে x2 টাকে যদি আমি ক্রমাগত বাড়িয়ে দিই, ঠিক আছে, ক্রমাগত বাড়াতে থাকি, তাহলে ওই পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট স্তরের পর কমতে থাকে। একেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের নিয়ম। আরেকবার বলছি, উৎপাদনের ক্ষেত্রে সকল বিষয়কে উপাদানকে স্থির রেখে, মানে এগুলোকে আমি ফিক্সড রেখে দিলাম, এটাকেও ফিক্সড রেখে দিলাম, শুধু একটা উপাদানকে যদি আমি কন্টিনিউয়াসলি বাড়াই, তাহলে গিয়ে দেখা যাবে যে তার পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট স্তরের পর কমতে থাকে। তার মানে কি, মার্জিনাল প্রোডাক্ট যেটা হয় সেই প্রোডাক্টের, সেটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তার মানে কি, এই ছবিটা কথা বলছে। এই যে একটা বিষয় যদি আমি বারংবার ইউজ করতে থাকি, তাহলে গিয়ে দেখা যাবে সেটা আস্তে আস্তে জিরোর দিকে চলে যাবে বা নেগেটিভ হবে, মোট কথা কমতে থাকবে তার ইউটিলিটি। তো এখানে উৎপাদন কমতে থাকবে, যার জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের নিয়ম। একটা ছকের মাধ্যমে বুঝি, তাহলে পরিবর্তনীয় উপাদানের পরিমাণ আমি ধরলাম 1, তারপরে 2, মানে লেবারের কথাই যদি বলি আমি এখানে, তা লেবারের ক্ষেত্রে আমি, দেখো লেবারের ক্ষেত্রে যদি আমি ফার্স্ট লেবারকে ধরি, তাহলে দেখো সে কি করছে না, 10টা উৎপাদন করতে সক্ষম। তার মানে পরিবর্তনীয় উপাদান 10। লক্ষ্য করো, দুজনকে যদি আমি হায়ার করি, তাহলে 26টা তৈরি হয়। লক্ষ্য করে দেখো, এখান থেকে এখানকার গ্যাপ কত হচ্ছে, 16। তার মানে 16টা সে প্রান্তিক উৎপাদন তার বাড়ছে, মানে তার প্রান্তিক উৎপাদন এসে দাঁড়াচ্ছে 16। তার মানেটা কি বোঝাচ্ছে? একজন যদি 10টা করতে পারে, তাহলে দুজন তো 20টা করা উচিত ছিল, কিন্তু 16টা করছে। তার মানে কি, প্রান্তিক উৎপাদন ডাউন হচ্ছে, এমপি।
হুম। এবার যদি 3 জনকে নিয়ে আসা হয় তাহলে 45টা হচ্ছে। লক্ষ্য করে দেখো, 3 জনকে যদি আনা হয় তাহলে 45টা হচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? একজন 10টা, মোট উৎপাদন একজন থাকলে 10টা হয়, তার মানে 3 জন থাকলে 30টা হতো, বাট এখানে 45টা রয়েছে। তার মানেটা কি বোঝাচ্ছে? 19টা বেড়েছে। হ্যাঁ, এটা আর এটার গ্যাপ হচ্ছে 19, তার মানে 19টা প্লাস হয়েছে। এখানে +19, এখানে +16, তার মানে 19টা আমার বেড়েছে প্রোডাকশন আগের থেকে। তো এটা খুব ভালো ব্যাপার, বাড়ছে। এবার যখন 4 জনকে আমি হায়ার করছি তখন 60টা হচ্ছে, লক্ষ্য করো। এবার 15টা হয়ে গেল, কমে গেল। তাহলে যত আমি বাড়াচ্ছি এবার তত কমছে, লক্ষ্য করো 10, আবারও লক্ষ্য করো 5, আবারও লক্ষ্য করো 2। তার মানে আমি যেটা দেখলাম যে প্রথমে বাড়ছিল, প্রথমে আমার কাছে ডেটাতে আমরা দেখছি যে এটা বাড়ছে, কিন্তু ধীরে 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 আস্তে আস্তে সেটা আবার ডাউনের দিকে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি? কমতে শুরু করছে। ওকে, কমতে শুরু করছে কখন? যখন গিয়ে আমার বাড়ছে, লেবারের পরিমাণ বাড়ছে, যত লেবারের পরিমাণ বাড়ছে তত মার্জিনাল প্রোডাক্ট কমতে শুরু করছে, এবং টোটাল প্রোডাক্টও আস্তে আস্তে ডাউন হচ্ছে। বাট প্রথমে বাড়ছিল, পরে ডাউন হচ্ছে আস্তে আস্তে। বোঝা গেল? এটাই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম। লক্ষ্য করো ছবিটা, ছবিটাই বলা হয়েছে দেখো, জিরো থেকে স্টার্ট হয়েছে, যত প্রোডাকশন দেখো, প্রান্তিক উৎপাদন এদিকে মেজারমেন্ট করছি মানে কি এমপি, আর এদিকে আমরা পরিবর্তনীয় উপাদানের পরিমাণটাকে ব্যবহার করছি, ধরো x1 কে কত পরিমাণে ব্যবহার করছি। তাহলে x1 যত পরিমাণে আমি বাড়াচ্ছি, যত বাড়াচ্ছি তত প্রোডাকশন বাড়ছে, যত বাড়াচ্ছি বাড়ছে, একটা টাইম ম্যাক্সিমাম হচ্ছে। এবার আমি যত এক্স ওয়ান বাড়াচ্ছি তত আমার প্রোডাকশন কমছে। আর এটাকেই বলা হয় যে ল অফ ডিমিনিশিং রিটার্ন। ওকে, যত আমি উপাদানকে বাড়িয়ে দিচ্ছি তত আমার প্রোডাকশন ডাউন হচ্ছে। নেক্সট আবার কি বলছে দেখো, সেটা হচ্ছে যে ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম সকল অবস্থায় প্রযোজ্য কি, মানে সব জায়গায় কি আমার এই ল অফ ডিমিনিশিং রিটার্নটা হোল্ড করবে? লক্ষ্য করে দেখো, ক্লাসিক্যাল যারা অর্থনীতিবিদ মানে প্রাচীনের, বিশেষত মার্শাল থেকে শুরু করে অন্যান্যরা, এই নিয়ম কেবলমাত্র কৃষির ক্ষেত্রে প্রযোজ্য। তারা তারা এটা অনুমান করতো যে এগ্রিকালচারাল ক্ষেত্রেই একমাত্র এটার প্রয়োগটা বেশি দেখা যায়। তার মতে যদি একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত অধিক পরিমাণে শ্রম এবং মূলধন বিনিয়োগ করা হয়, তাহলে দেখা যায় যে কৃষি পদ্ধতির কোনো উন্নতি হয় না। তাহলে শ্রম এবং মূলধনের প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট স্তরের পর আস্তে আস্তে ডাউন হতে থাকে। অধ্যাপক মার্শাল তার মতে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে যে কৃষির ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। এখানে উল্লেখ করা যায় ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম শুধুমাত্র কৃষির ক্ষেত্রে কার্যকর তা নয়, শিল্পের ক্ষেত্রেও এটি কার্যকর। যদি অন্যান্য উপাদানকে স্থির রেখে একটি উপাদানকে ক্রমাগত বাড়িয়ে দিই, তাহলে তার প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। আর সেই জন্য আধুনিক অর্থনীতিবিদরা উৎপাদনের প্রতিদান সম্পর্কে এই নিয়মের নতুন বিশ্লেষণ করেছে। তার মানে মডার্ন ইকোনমিক্সরা উৎপাদনের প্রতিদান বলে একটা নতুন কনসেপ্টের বিল্ড আপ করে সেটাকে মডার্নাইজ করেছে। বোঝা গেল? এই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম কখন কখন আমরা প্রযোজ্য করতে পারি সেটা বলা আছে। এবার পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। পরিবর্তনীয় অনুপাতের নিয়মে কি বলা হয়? যে উৎপাদনের ক্ষেত্রে সকল বিষয়কে উপাদানকে স্থির রেখে যদি একটি আহ, উপাদানকে ক্রমাগতভাবে বাড়িয়ে দিই, তাহলে ওই উপাদানের বিভিন্ন এককে মোট উৎপাদন প্রথমের দিকে ক্রমবর্ধমান হারে বাড়বে, পরে এটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে আগের কনসেপ্টটাকেই বিল্ড আপ করে দেওয়া হয়েছে একটু এক্সটেন্ড করে, তাকেই বলা হবে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট এবং পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বিষয়টা প্রায় এক, যেখানে উভয় ক্ষেত্রেই বলা হয়েছে যত আমরা উৎপাদনের একক বাড়াবো তত মোট উৎপাদন ডাউন হবে, গড় উৎপাদনও আস্তে আস্তে আমার ডাউন হবে, প্রান্তিক উৎপাদনও ডাউন হবে। নেক্সট নেক্সট হচ্ছে আমরা আইসি কার্ভ করেছিলাম ওখানে। ঠিক আছে, যেটা ইনডিফারেন্স কার্ভ, যেখানে আমরা কনজিউমার বিহেভিয়ার করেছিলাম, বাট আমরা প্রডিউসার বিহেভিয়ার যেহেতু অ্যানালাইজ করছি, তো প্রডিউসার বিহেভিয়ারে আমরা ঠিক আইসি কার্ভের মতনই আর একটা কার্ভকে এখানে ইউজ করব, শুধুমাত্র তার নামটা বদলে যাবে, কনসেপ্ট সেম থাকবে। তার নামটা হচ্ছে আইসো কোয়ান্ট। ওকে, আইসো কোয়ান্ট, তার নাম আইসো কোয়ান্ট, যাকে বাংলায় সম উৎপাদন রেখা বলা হয়। আগে সম উপযোগিতা ছিল, এটা সম উপযোগিতা, প্রত্যেকটা পয়েন্টে সেম লেভেল অফ ইউটিলিটি। এবার প্রত্যেকটা পয়েন্টে সেম লেভেল অফ প্রোডাকশন, যার জন্য সম উৎপাদন রেখা। আচ্ছা, আগে কি আমরা ধরেছি x2 একটা দ্রব্য আর x1 একটা দ্রব্য। ওকে,
হ্যাঁ, এই জায়গাটাই বলি। এটাকে আগে আমরা দ্রব্য হিসাবে দেখেছি। হুম। কিন্তু এবার আমরা এটাকে কিন্তু দ্রব্য হিসাবে দেখবো না, এটাকে উপাদান হিসাবে দেখব। এখানে বলা হয়েছে যে এই যে এ বি সি, যে প্রত্যেকটা জায়গায় আমরা পাচ্ছি, এতেও যা উৎপাদন হবে বিতেও তাই হবে, সিতেও হবে, ডিতেও হবে। এটা এখানে বলা হয়েছে। তাহলে সম উৎপাদন রেখা কাকে বলবো? দেখো, যে সমস্ত উপাদান সমন্বয় থেকে একই পরিমাণ উৎপাদন পাওয়া যায়, এই যে উপাদান সমন্বয় এ বি সি ডি, যেখানে একই পরিমাণ আমি উৎপাদন পাচ্ছি, যার জন্য আমি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি লিখলাম, এবং এই সমন্বয় পদগুলোকে যদি যোগ করে দিই তাহলে বেরিয়ে যায় যে সঞ্চার পদ, তাকে বলা হয় উৎপাদনের সরি সমুৎপাদন রেখা বা আইসোকোয়ান্ট। এবার এই আইসোকোয়ান্ট দুটি উপাদানের সমন্বয়ের যে পয়েন্টগুলো ইঙ্গিত তৈরি হয় সেগুলোকেই দেখায়, আর সেগুলোকে আমরা যোগ করে দিলেই পেয়ে যাই আমরা সমুৎপাদন রেখা। দেখো, এরপর সমুৎপাদন ম্যাপ, আমরা যেটা আগে করেছিলাম যে ইনডিফারেন্স ম্যাপ, এবার আমাদের করতে হবে যে সম উৎপাদনের মানচিত্র কি। সম উৎপাদনের মানচিত্র কি? যদি একটা রেখার মধ্যে অনেকগুলো এরকম সরি একটা রেখাচিত্রের মধ্যে যদি অনেকগুলো এরকম সমুৎপাদন রেখা থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সমুৎপাদন মানচিত্র। যেমন একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সমুৎপাদন রেখা যদি আমরা ব্যবহার করি, তাহলে বিভিন্ন পরিমাণ উৎপাদনের জন্য বিভিন্ন উপাদানকে আমাকে সমুৎপাদন রেখাকে ব্যবহার করতে হবে। তাই এগুলোকে একের বেশি সমুৎপাদন রেখা যখনই আমরা একটা রেখাচিত্রের মধ্যে পাবো, তখনই তাকে বলবো সমুৎপাদন মানচিত্র। ক্লিয়ার? সমুৎপাদন মানচিত্র কি আর সমুৎপাদন রেখা কি। এবার একটা জিনিস মাথায় রেখো, আমি যদি এখান থেকে পয়েন্ট নিই কিছু, দেখো, আমি যদি এখানটা এ একটা পয়েন্ট নিই, বি একটা পয়েন্ট নিই, আর সি একটা পয়েন্ট নিই, কোনটায় প্রোডাকশন বেশি? দেখো, এ, বি, সি। প্রোডাকশন কোথায় বেশি? এ তে বেশি, তারপর বি তে, তারপর সি তে। তার কারণ কি? এটা কিউ2 তে অবস্থান করছে, কিউ2, তারপরে কিউ1, তারপর কিউ0। তার মানে কিউ0টা সব থেকে নিচে, এর জন্য এখানে ইউটিলিটি কম, মানে উৎপাদন কম। আর কিউ2টা সব থেকে উপরে, এর জন্য উৎপাদন এখানে হাই। তো এখান থেকে এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক যা যা বৈশিষ্ট্য আমরা আইসো ইনডিফারেন্স কার্ভে করেছিলাম, এখানেও আমরা কিন্তু সেম আমরা ইয়েগুলোকে করব, মানে বৈশিষ্ট্যগুলোকে করব। লক্ষ্য করো, শুধুমাত্র ডিফারেন্স একটাই, সেটা ওখানে আইসি পড়েছি, এখানে আমরা আইসো কোয়ান্ট পড়বো। ঠিক আছে? দেখো, ক্যারেক্টারিস্টিক্স কি? সমুৎপাদন রেখা সাধারণত ডান দিকে নিম্নমুখী হয়, যেটা আমরা আগেও পড়েছি, সমুৎপাদন রেখা ডান দিকে নিম্নমুখী হয়। মাথায় রাখবা, আগে এখানে x1 কমোডিটি ছিল, এখন এখানে x1 উপাদান। আগে এখানে x2 কমোডিটি ছিল, এখানে এখন x2 উপাদান হয়ে যাবে, ফ্যাক্টর অফ প্রোডাকশন। এটা আগে ছিল আইসি কার্ভ, এটা এখন হয়ে যাবে আইসো কোয়ান্ট কার্ভ। ঠিক আছে? আইসো কোয়ান্ট কার্ভ। এবার বলো, এই এ তে যা প্রোডাকশন হবে, বি তেও কি সেম প্রোডাকশন হবে? অবভিয়াসলি সেম ধরেছো, এ তে যা প্রোডাকশন হবে বি তেও কিন্তু সেম লেভেল অফ প্রোডাকশন হবে, যার জন্য এটাকে আইসো কোয়ান্ট বলা হয়ে থাকে। এবার লক্ষ্য করো যে কারিগরি পরিবর্ততার হার। কারিগরি পরিবর্ততার হার বলতে রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন মানে কি? যে উপাদান দুটি প্রান্তিক উৎপাদনের অনুপাত যেটা আমরা পাবো, উপাদানের যে দুটি উপাদানকে ইউজ করা হচ্ছে, ধরে নিলাম আমি দুটো উৎপাদনকে ইউজ করা হচ্ছে, তাহলে তার যা এমপির মান বেরোবে, মানে মার্জিনাল প্রোডাকশনের মান বেরোবে, এই দুটো মার্জিনাল প্রোডাকশনের মানে যদি যে রেশিওটা আমি পাবো, অর্থাৎ MP1 এবং MP2 দুটো রেশিও যেটা পাবো, সেটাকে বলবো আমরা কারিগরি পরিবর্ততার হার। এটা কিন্তু পেপারে অলরেডি একবার এসেছিল যে রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বলতে কি বোঝো ইন দ্য প্রোডাকশন প্রসেস। নেক্সট হচ্ছে, সমুৎপাদন রেখা সাধারণত উৎসস্থলের দিকে, মানে কেন্দ্রের দিকে উত্তল হয়, আমরা আগে পড়েছিলাম কেন্দ্রের দিকে উত্তল হয়। আইসোকোয়ান্ট আর জেনারেলি কনভেক্স টু দা অরিজিন। আর নেক্সট হচ্ছে হায়ার তোমার হায়ার আইসোকোয়ান্ট গিভস হায়ার লেভেল অফ প্রোডাকশন। এখানেও যেটা বোঝাচ্ছে যে উচ্চতর যত সমুৎপাদন রেখা হবে, তত উচ্চতর প্রোডাকশনকে ইঙ্গিত করবে। তো প্রোডাকশনটাকে যদি আমি কার্ভটাকে আঁকি, এই যদি প্রোডাকশন কার্ভ হয়, আর এখানে যদি আমি তিনটে প্রোডাকশন কার্ভ আঁকি, সরি, দেখো, এটাকে আমি বলছি আইসোকোয়ান্ট 0, এটাকে বলছি আইসোকোয়ান্ট 1, এটাকে বলছি আইসোকোয়ান্ট 2। তাহলে দেখো, লক্ষ্য করো কোনটা ওপরে রয়েছে। অবভিয়াসলি IS2 ওপরে রয়েছে, তাহলে আইসোকোয়ান্ট ওপরে 2 যদি সব থেকে ওপরে থাকে, তার মানে এটাই সব থেকে বেশি প্রোডাকশন হবে, তারপর আইসোকোয়ান্ট 1 এ, তারপর আইসোকোয়ান্ট 0 তে। বোঝা গেল? তো এটা এখানে আমাদের এটাই বলছে। নেক্সট,
দুটি সমুৎপাদন রেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। মানে কেন ছেদ করতে পারে না তার রিজন আমি আগের দিন বলেছিলাম, আইসিতে আগে বলেছিলাম, মানে কনজিউমার বিহেভিয়ারে। এবার যখন প্রডিউসার বিহেভিয়ার করছি, লক্ষ্য করে দেখো আইসি কি ইঙ্গিত করে, আইসি প্রত্যেকটা লেভেলে প্রোডাকশনকে ইঙ্গিত করে। আমি যদি চারটে পয়েন্টকে, আচ্ছা এখানে করেই দেওয়া আছে বি এবং সি, আমি এখানে যদি ডি নাম দিয়ে এটাকে আর ই নাম দিয়ে এটাকে, লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, এ বি মানে কিউ জিরোটা, কিউ জিরোটা দুটো পয়েন্টকে ইঙ্গিত করছে। কিউ জিরোটা একটা বি পয়েন্টকে ইঙ্গিত করছে আর একটা ডি পয়েন্টকে ইঙ্গিত করছে। কিউ ওয়ানটা দুটো পয়েন্টকে ইঙ্গিত করছে, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে, সরি, কিউ ওয়ান সি এবং ই, ভুল হলো, সি এবং ই, এই দুটো পয়েন্টকে ইঙ্গিত করছে। খুব ভালো করে লক্ষ্য করো, যেখানে যদি আমি এই এই এরিয়াটার কথা বলি, এই ওপরের এরিয়াটা লক্ষ্য করো, ওপরের এরিয়ায় কোনটা হায়ার ইন্ডিফারেন্স কার্ভ, এইটা অবভিয়াসলি ডি। তার মানে এখানে যেটা হচ্ছে ডি গ্রেটার দ্যান ই। আর যদি আমি নিচে চলে আসি, মানে এই এলাকাটার কথা বলি, তাহলে হায়ার ইন্ডিফারেন্স কার্ভ হচ্ছে কোনটা, এইটা। তার মানে সি গ্রেটার দ্যান বি। এবার একটা জিনিস ভালো করে বোঝো, বি আর ই এর কথা বলছি, দেখো লক্ষ্য করো, বি এখানে লোয়েস্ট হচ্ছে, তাই তো, বি এখানে লোয়েস্ট হচ্ছে, বি আর ডি কে নিতে হবে, বি আর ডি কে, সরি, ওকে। দেখো বি এখানে লোয়েস্ট হচ্ছে, তাই তো, কারণ কি লোয়ার ইনডিফারেন্স, লোয়ার আইসো কোয়ান্ট। এবার যদি বি বরাবর আমি উপরে চলে যাই, এটাই দেখো হায়ার হয়ে যাচ্ছে। তার মানে একটা আইসো কোয়ান্টে যদি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশনকে বোঝায়, মানে সেম লেভেল অফ প্রোডাকশনকে বোঝায়, তাহলে এখানে যা প্রোডাকশন হচ্ছে এখানেও সেম প্রোডাকশন হওয়া উচিত ছিল। বাট এখানে কম প্রোডাকশন বোঝাচ্ছে, এখানে বেশি প্রোডাকশন বোঝাচ্ছে। যে কারণে আমরা বলতে পারি যে ডি নট ইকুয়াল টু ই, বি, ডি নট ইকুয়াল টু বি। সো দ্যাটস ওয়াই যে আমরা বলতে পারি যে সেম লেভেল অফ প্রোডাকশনকে ইঙ্গিত করছে না একটা আইসোকোয়ান্ট, তার জন্য দুটো আইসোকোয়ান্ট কখনোই ইন্টারসেক্ট করতে পারবে না, তার মানে তাদের কোনো ইন্টারসেকশন পয়েন্ট থাকবে না। বোঝা গেল? নেক্সট, নেক্সট আইসো কস্ট থেকে আমরা পরের দিন পড়বো, আইসো কস্ট থেকে। ঠিক আছে, আইসো কস্ট না, আমরা এই পর্যন্তই বিষয় আজকের আমরা পড়াটাকে রাখবো, এর বেশি আমরা এগোতে চাইছি না। নেক্সট দিন আমরা এরপরে এগোবো, কারণ আমাদের আবার এরপরে শর্ট প্রশ্ন এবং এর থেকে ইনসাইড কি কি ভাবে আমার পেপারে কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমরা এই মুহূর্তে অ্যানালাইজ করব। বোঝা গেল? কি কি ডাইমেনশনে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন কিভাবে ঘুরিয়ে দেয় পেপারে, মানে একটা সোজা মাঠা কোশ্চেনকে কিভাবে টাফ করে তোমার সামনে তুলে ধরা হবে, সেসব নিয়ে আমরা এবার অ্যানালাইজ করব। ওকে, আচ্ছা যতটুকু বুঝিয়েছি ততটুকু আই থিঙ্ক অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় ওখানে কমেন্ট সেকশন রয়েছে, সেইখানে গিয়ে কমেন্ট করবে।